তোমরা যারা জয়েন করছো আমার সাথে জুমে একটু বলো যে তোমরা আসলে যে চাকরিটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমরা, এই যে বিসিএস চাকরি, এটা কার কার চাকরিটা খুব দরকার একটু বলো আমাকে, কার কার চাকরিটা খুব দরকার? বাহ, বেশিরভাগেরই তোমার চাকরিটা খুব দরকার। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ধরে নিতে সবার চাকরিটা খুব দরকার। যেহেতু তোমার চাকরিটা দরকার, আমাকে একটু বলো যে পিএসসি এখন পর্যন্ত 47 বিসিএস এর সার্কুলার এবং ফর্ম ফিল আপের নির্দেশনা সহ মোট কয়টা বিজ্ঞাপন এখন পর্যন্ত আপলোড করছে পিএসসির ওয়েবসাইটে? তারা এখন পর্যন্ত কয়টা সার্কুলার দিচ্ছে তাদের ওয়েবসাইটে? একটু যদি আমাকে বলতা। সে দুইটা, কে বলছে দুইটা, কে বলছে তিনটা, কে বলছে চারটা। মানে আমরা যদি পুরাতনটা যদি ধরি। ওকে, ভেরি গুড। মোটামুটি তোমরা জানো অনেকে যে পিএসসি কয়টা সার্কুলার দিছে। পিএসসি এখন পর্যন্ত যতগুলো বিজ্ঞাপন দিছে ওয়েবসাইটে, সবগুলো বিজ্ঞাপন ইনস্ট্রাকশন সহ কারা কারা সবগুলা পড়ো নাই এখন পর্যন্ত? ফর্ম ফিল আপের নির্দেশনা সহ কয়টা পোস্ট আছে এবং ওরা সংশোধিত একটা পোস্ট তোমার বিজ্ঞাপন পাবলিশ করছে, কারা কারা এখন পর্যন্ত? তিনটা, আমি ধরলাম তিনটা, আমি আগেরটা বাদ দিচ্ছি, যে পুরাতন যেটা দিছিল আগে ওটা বাদ ধরলাম, নতুন একদম রিসেন্ট তিনটা বিজ্ঞাপন আসছে। এই তিনটা বিজ্ঞাপন যারা পড়ো নাই, আমি পুরাতন যদি বিজ্ঞাপনটা যদি বাদ দিই, এই যে নতুন যে আমাদের প্রথমটা হচ্ছে যে কয়টা পোস্ট সে অনুযায়ী, সেকেন্ড হচ্ছে কিছু কারেক্টেড একটা বিজ্ঞাপন দিয়েছে যেখানের মধ্যে ওরা সাবজেক্ট কোড নিয়ে কিছুটা বিজ্ঞাপন চেঞ্জ করছে, থার্ড হচ্ছে ফর্ম ফিল আপের নির্দেশনা। এখানের মধ্যে মোট তিনটা ওরা বিজ্ঞাপন এখন পর্যন্ত ওদের ওয়েবসাইটে আপলোড করছে পিএসসি। এই তিনটা বিজ্ঞাপন যারা একদম টপ টু বটম পড়ো নাই, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে যারা পড়ো নাই, তুমি আজকের সেশনে থাকার আসলে প্রয়োজন নাই। তুমি 48 থেকে ভালো করে চেষ্টা করো। কারণ তুমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রথমে তোমার লাগবে দুইটা যোগ্যতা। বিসিএস ক্যাডার না, চাকরি পাওয়ার যোগ্যতা প্রথমত দুইটা। একটা হচ্ছে চাকরির বিজ্ঞাপনটা বিজ্ঞাপনটা নিজে নিজে পড়ে বুঝতে পারার সক্ষমতা। যারা চাকরি বিজ্ঞাপন নিজে বোঝার মতো সক্ষমতা নাই, বন্ধু বান্ধব থেকে চাকরি বিজ্ঞাপন শুনে শুনো ফর্ম ফিল আপ করো, মনে রাখবে চাকরিটা তুমি পাবা না, তুমি এখনো যোগ্যতা অর্জন করতে পারো নাই। আগে বিজ্ঞাপন ডাউনলোড করে একদম তুমি পুরো বিজ্ঞাপনটা পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, এটা প্রথম, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করতেছো সেই অ্যাপ্লিকেশনটা নিজে নিজে তুমি করতে পারতেছো কিনা। তার মানে তুমি চাকরির বিজ্ঞাপনটা পড়ে তুমি দোকানদার মামার কাছে, দোকানদার মামা জসিম ভাইয়ের কাছে যায় তুমি ফর্ম ফিল আপ না করে তুমি নিজে নিজে তুমি হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে পারতেছো কিনা, এটা হচ্ছে তোমার সেকেন্ড যোগ্যতা। যারা যারা দোকানে যায় ফর্ম ফিল আপ করতেছো, হ্যাঁ কিছু কারণ, অনেকের হয়তো পিসি নাই, অনেকের ল্যাপটপ নাই, এখন ফোনে করা যায়, যদি ডিভাইস ইস্যু থাকে সেটা ভিন্ন ইস্যু। কিন্তু যার বাসায় মোটামুটি ডিভাইস আছে কিন্তু এরপরও সে তোমার হচ্ছে যে ফর্ম ফিল আপ করতেছে না বা করতে পারে না, আগে তাকে সে যোগ্যতাটা অর্জন করা উচিত যে নিজে নিজে ফর্ম ফিল আপ করতে পারে কিনা। এখন নিজে নিজে ফর্ম ফিল আপ করতে গেলে কয়েকটা ইস্যুজ আছে। একটা ইস্যু হচ্ছে তোমার এইখানে ওরা ইমেজটা সাইজ করে দিতে হবে। তাইলে তোমার যে ইমেজটা যে সাইজটা করে দিছে সেই সাইজটা তুমি প্রপারলি সাইজ করতে পারো কিনা সেই জন্য টুলস লাগবে। অনলাইনের মধ্যে ইমেজ রিসাইজ করে সেটা কাজটা করা যায়। সিগনেচারের ছবি তুলে সেটা রিসাইজ করা যায়, এটা প্রিন্ট আউটের অপশন। তুমি ডাউনলোড করে তুমি দোকানদার ভাইকে মেল করে দিলে সে প্রিন্ট আউট করে দিবে, বাসায় প্রিন্টার থাকা আসলে লাগবে না। কারণ দোকানে গিয়ে যদি ফর্ম ফিল আপ তুমি করো, দোকানদার ভাই এমন কিছু ভুল করবে যে ভুলগুলোর কোনো আর তুমি আর এগুলো সংশোধন করতে পারবে না, তোমার ওইখানেই তুমি জানে মার্ডার হয়ে গেছো। তো দোকানদারের ভুলের কারণে তোমার লাইফ শেষ। তাহলে তুমি হচ্ছে যে, অথবা তুমি যদি ইমেজ বা সিগনেচার যদি তুমি রিসার্চ করতে না পারো, সেই দোকান থেকে তুমি রিসার্চ করে নিয়ে আসতে পারো বা অনলাইন টুলস ইউজ করতে পারো। আমি দেখাবো কেমন অনলাইন টুলস ইউজ করে রিসার্চ করতে হয়। আর নিজে নিজে এই জন্য করবে যাতে করে এমন কোনো ভুল না হয় যেটা দোকানদার ভাই করবে তুমি হলে করতে না। প্রতি বছর আমাদের অন্তত 50 জন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারে না। কারণ পিএসসি ফর্ম ফিল আপের জন্য সময় খুব কম দেয়, মাত্র 30 দিন দেয়। পিএসসি প্রতি বছর ফর্ম ফিল আপ করার জন্য সময় দেয় মাত্র 30 দিন। এত অল্প সময় যেহেতু দিচ্ছে পিএসসি, সেই জন্য প্রতি বছর আমাদের অন্তত 50 জন স্টুডেন্ট ওরা ফর্ম ফিল আপ করতে পারে না। কারণ 30 দিন তো যথেষ্ট না ফর্ম ফিল আপের জন্য। ওরা ফর্ম ফিল আপটা করতে যায় যেদিন শেষ দিন সেই দিন, কারণ ওরা অনেক ব্যস্ত থাকে। তাহলে এই তিনটা যদি তোমার প্রাইমারি যোগ্যতা যদি থাকে, যে বিজ্ঞাপনটা ভালো করে তুমি পড়তে পারতেছো, আমি তোমাদের সাথে একসাথে পড়বো এখন, নিজের অ্যাপ্লাই নিজে করবা যাতে করে দোকানদার মামা যে ভুলটা করবে সেই ভুলের প্রায়শ্চিত যাতে তোমাকে না করতে হয়। থার্ড হচ্ছে তুমি
ডেট থাকতে থাকতে তুমি আগামী 2 দিনের মধ্যে তুমি চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপটা তুমি করে ফেলবা। এই তিনটা খুব প্রিলিমিনারি কোয়ালিফিকেশন। এখন আমি তোমাদের এখানে যেহেতু আজকে ক্যাডার চয়েসের ওয়েবিনার, সেই জন্য আগে আমি ফান্ডামেন্টাল কিছু কথা বলবো, এরপরে আমি তোমাদের সাথে একসাথে আমরা পিএসসি কি বলতে চাই সেই জিনিসগুলো শুনবো। বিসিএস এ দু রকমের ক্যাডার থাকে, একটা হচ্ছে জেনারেল ক্যাডার, আর একটা হচ্ছে টেকনিক্যাল বা যেটাকে আমরা বলি যে প্রফেশনাল ক্যাডার। তোমরা অনেকে যারা আমার সাথে বিসিএস এর ওয়েবিনার করছো, বিসিএস এর এবিসিডি, সেইখানে কিন্তু তোমরা এই বিষয়গুলো কিছুটা জানো। এরপর আমি একটু মনে করে দিতে চাই। জেনারেল ক্যাডার হচ্ছে সবাই যে ক্যাডারগুলোর জন্য প্রতিযোগিতা করতে পারো, সবাই বলতে সবাই গ্রাজুয়েশন করা থাকলেই যে কোনো সাবজেক্টে যদি গ্রাজুয়েশন থাকে, গ্রাজুয়েশন বলতে এমবিবিএস একটা গ্রাজুয়েশন, বিএসসি নার্সিং একটা গ্রাজুয়েশন, বিএসসি ইন ফিজিওথেরাপি একটা গ্রাজুয়েশন, আর ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টের গ্রাজুয়েশন তোমরা জানোই। সেটা অনেকে কনফিউজ যে ভাই বিএসসি নার্সিং করলে আমি দিতে পারবো কিনা। বিদেশ থেকে গ্রাজুয়েশন করছো, এটা গ্রাজুয়েশন। ভাই আমি 3 বছরের গ্রাজুয়েশন করছি, বিদেশ থেকে করছি। এখন তুমি এখান থেকে যদি আমাদের ইউজিসি থেকে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে তুমি একটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নিবা যে আমার 3 বছরের যে গ্রাজুয়েশনটা আমি করছি এটা ছিল 4 বছর মেয়াদী অনার্সের সমমানের, এরকম যদি তুমি নিতে পারো। অথবা যারা 3 বছর মেয়াদী পাস কোর্স করে, যারা ডিগ্রি পাস কোর্স, ওরা মাস্টার্স করা লাগবে 2 বছরের। এই যোগ্যতা যাদের যারা থাকবে ওরা সবাই জেনারেল ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি ক্যাডার আছে এখানের মধ্যে? অ্যাডমিন, ফরেন, ট্যাক্স, অডিট, হ্যাঁ, এই ধরনের ক্যাডারগুলো আমরা দেখবো কি কি ক্যাডার আছে। টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার হচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই সেই ধরনের ক্যাডার যেই জবগুলোতে চাকরি করার জন্য নির্দিষ্ট যোগ্যতা লাগবে। যেমন লেকচারার ফিজিক্স। এখন লেকচারার ফিজিক্স পোস্টে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতা লাগবে এটা আমরা সামনে সার্কুলারে দেখব। ওখানে পিএসসি দুটো যোগ্যতা উল্লেখ করছে, একটা হচ্ছে ফিজিক্স থেকে তাকে গ্রাজুয়েশন করতে হবে অথবা অ্যাপ্লাইড ফিজিক্স থেকে গ্রাজুয়েশন করতে হবে, যে কোনো একটা থেকে গ্রাজুয়েশন করলে হবে। একদম সাবজেক্ট কোড আজ আমরা সামনে দেখব। ডাক্তারদের কথা যদি বলি তাহলে ডাক্তারদের টেকনিক্যালি 2 ধরনের পোস্ট আছে। একটা হচ্ছে সহকারী সার্জন, এমবিবিএস ডাক্তারদের জন্য। একটা হচ্ছে সহকারী সার্জন, আর একটা পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং। তাহলে একজন এমবিবিএস ডাক্তার এই দুটা টেকনিক্যাল ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ডেন্টাল সার্জন তাদের শুধুমাত্র সহকারী ডেন্টাল সার্জন, ফ্যামিলি প্ল্যানিংটা নাই। ডাক্তারদের টেকনিক্যাল ক্যাডার। একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি বলি, সিভিল ইঞ্জিনিয়ারদের এখানের মধ্যে মন্ত্রণালয় ভেদে তার অনেকগুলো টেকনিক্যাল ক্যাডার তার এখানে আছে। ট্রিপলি বলে ট্রিপলির জন্য সেই, বোটানি বললে বোটানির জন্য তার বোটানি লেকচারার প্লাস বন বিভাগের কিছু পোস্ট আছে, আমরা সামনে দেখব বিজ্ঞাপনের মধ্যে। তাহলে নির্দিষ্ট সাবজেক্টে যদি তার গ্রাজুয়েশন থাকে, নির্দিষ্ট যোগ্যতা সাপেক্ষে যে পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করা যায় সেগুলোকে বলা হয় টেকনিক্যাল ক্যাডার। ম্যাথস গ্রাজুয়েশন না, ম্যাথস হচ্ছে তোমার এটা কি ডিএমএফ অন ডিগ্রিটার নাম, তাই না? ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, এরকম কিছু একটা। সো ম্যাথস ইজ নট গ্রাজুয়েশন। ম্যাথস থেকে পড়লে সেক্ষেত্রে সে বিসিএস দিতে পারবে না, কিন্তু বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি নার্সিং সেটা দিতে পারবে। ম্যাথস পারবে না যেহেতু ওটাকে গ্রাজুয়েশন ধরা হয় না। হ্যাঁ, তাহলে যে কোনো সাবজেক্ট থেকে তুমি যদি বিএসসি করো, আমরা বেশি প্রশ্ন পাই যে ভাই আমি ফিজিওথেরাপি থেকে বিএসসি করছি, পারবো কিনা? অবশ্যই পারবা। বা নার্সিং থেকে করছি, পারবো কিনা? অবশ্যই পারবা। নার্সিং বিএসসি, তাহলে বিএসসি থাকলে তুমি পারবা। Okay. এখন আসো বোথ ক্যাডার বলতে আমরা কি বুঝি? বোথ ক্যাডার বলতে আমরা বুঝি জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার, দুই ক্যাডারের জন্য যদি অ্যাপ্লাই করে কেউ, ওটাকে বোথ ক্যাডার বলে। অনেকে মনে করে যে আমি ডাক্তার হিসেবে অ্যাসিস্ট্যান্ট সার্জন এবং মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছি, তাহলে এটা বোথ ক্যাডার কিনা? না, এটা বোথ ক্যাডার না। এটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডারের আন্ডারে। টেকনিক্যাল ক্যাডারের আন্ডারে তোমার দুটো চয়েস আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্জন, একটা হচ্ছে মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং। দুটো চয়েস তুমি দিতে পারবা। যেরকম ত্রিপলি থেকে যে পড়ছে, ত্রিপলি থেকে সে কয়েকটা চয়েস দিতে পারবে টেকনিক্যাল ক্যাডারের মধ্যে। যে সিভিল থেকে পড়ছে ও সিভিল, ওর কয়েকটা চয়েস আছে টেকনিক্যালের মধ্যে। এখন যদি এরকম হয়, তুমি জেনারেলে যে ক্যাডারগুলো অ্যাডমিন, ফরেন, ট্যাক্স, অডিট, জেনারেল ক্যাডারগুলো এবং টেকনিক্যালের ক্যাডারগুলো দুটার জন্য অ্যাপ্লাই করতে চাও, তখন উহাকে বোথ ক্যাডার বলে। এখন বোথ ক্যাডার দিতে গেলে আমরা কিন্তু দুটো জিনিস ক্লিয়ার করব। একটা হচ্ছে বোথ ক্যাডার দিতে গেলে তোমার পরীক্ষা সিস্টেম কেমন হবে, পাস নম্বর কেমন হবে, ভাইভা কেমন হবে, আর একটা হচ্ছে তুমি ক্যাডার চয়েস কেমন সাজাইতে পারো, কিভাবে তোমার সাজানো উচিত। প্রথমত তুমি টেকনিক্যালে দাও, জেনারেলে দাও, বোথে দাও, প্রিলি সবার জন্য সেম। প্রিলি সবার জন্য সেম। যদি 3 লাখ যদি পরীক্ষা দেয়, যদি 3 লাখ পরীক্ষা দেয়, সেই 3 লাখ থেকে পিএসসি যদি মনে করে যে ঠিক আছে 2000 পোস্টের এগেনস্টে পিএসসি 12,000 টেকাবে, ধরলাম পিএসসি 12,000 টেকাবে, তাইলে 12,000তম হওয়ার জন্য যত নম্বর লাগবে ওটা উহাকে কাটমার্ক বলে।
তার মানে তোমাকে 12,000তম হইতে হবে, 12,000 ভিতরে তোমাকে ঢুকতে হবে। তোমাকে 2,88,000 জনকে টপকাইতে হবে। টপকাইলেই তুমি হচ্ছে যে ফ্রিলি পাস করতে পারবে, সবার জন্য সেফ। এখানে কোন ক্যাটার জন্য অ্যাপ্লাই করছে এটা কোনো ব্যাপার না। এখন হচ্ছে রিটেনে গেলে তোমার এখানে কি কি ঘটনা ঘটবে। তাহলে রিটেনে আমাদের, আমরা আগে দেখি যে যারা শুধুমাত্র জেনারেল তাদের জন্য রিটেনে কি অবস্থা। তারা বাংলা হচ্ছে তাদের জন্য 200 নম্বর, বাংলা প্রথম ও দ্বিতীয়। ইংলিশ 200 নম্বর, এগুলো 400। জিকে বাংলাদেশ 200, ইন্টারন্যাশনাল 100, জিকে 300। সায়েন্স হচ্ছে 100, আর ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে 100। তাহলে কত হইলো? 400, 300, 700, 800, 900 নম্বর। যে শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার, ওর কি হবে? আচ্ছা, এখানে বাংলায় 200, কিন্তু 4 ঘন্টা পরীক্ষা, কিন্তু এটা কিন্তু 4 ঘন্টা। ইংলিশ 200 নম্বর, 4 ঘন্টা। জিকে বাংলাদেশ বিষয় বলি যেহেতু 200 নম্বর, 4 ঘন্টা। হ্যাঁ, 100 নম্বর পরীক্ষা 3 ঘন্টা, 200 নম্বর পরীক্ষা 4 ঘন্টা। যে টেকনিক্যালে পরীক্ষা দিবে সে বাংলা পরীক্ষা দিবে 100, শুধু প্রথম পত্র 100 কম দিবে, আর বিজ্ঞানটা সে দিবে না। তাহলে বাংলা দিবে 100, আর বিজ্ঞানটা সে দিবে না, এটা বিজ্ঞানটা তার বাদ যাবে, বিজ্ঞানটা বাদ টেকনিক্যালে। তাহলে বিজ্ঞানের 100 নম্বর বাদ, বাংলা দ্বিতীয় পত্র তার বাদ। এই 200-র বদলে তার নিজের যে সাবজেক্ট, ধরলাম ডক্টর, তাহলে মেডিকেল সায়েন্সের উপরে সে দিবে 200, মেডিকেল সায়েন্সের উপরে দিবে সে 200। তাই কি হলো? যারা শুধু টেকনিক্যাল তারা বাংলা 100 নম্বর পরীক্ষা কম দিবে, বাংলা দিবে 100 নম্বর পরীক্ষা দিবে, বিজ্ঞান সে দিবে না। এই 200-র বদলে তার নিজের সাবজেক্টের উপরে সে 200 নম্বর পরীক্ষা দিবে। তাইলে একজন টেকনিক্যাল ক্যাডার, ধরি যে সে যদি হয় তোমার ডক্টর, তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে যে এখানে পরীক্ষার নম্বর ডিস্ট্রিবিউশনে কি আসতেছে আমরা যদি একটু দেখি। তাহলে একজন ডক্টর যদি টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দেয় এসিস্ট্যান্ট সার্জনের জন্য অথবা মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, বাংলা দেবে 100, ইংলিশ 200, জিকে 300, ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি এটা 100। সবই ঠিক আছে, পার্থক্য কোন জায়গায়? বাংলা 100 নম্বর সে কম দিবে, বিজ্ঞান পরীক্ষা দিবে না সে। এই 200-র বদলে নিজের সাবজেক্টের উপরে সে 200 নম্বর পরীক্ষা দিবে। একে বলা হয় টেকনিক্যাল ক্যাডার রিটেনে। এখন বোথ ক্যাডারের পরীক্ষা দিলে কি অবস্থা হবে? তাহলে বোথ ক্যাডারের যে পরীক্ষা দিবে সে তো ইংলিশ 200 তাকে দেয়া লাগবে, জিকে 300 দেয়া লাগবে, যেহেতু জিকে 300 তো সবাই দিতে হবে। হ্যাঁ, তারপরে ম্যাথ অ্যান্ড মেন্টাল এখানে 100 সবারই দেওয়া লাগবে, কারণ এই 600 তো আমরা জানি সবাইকে দিতে হবে। এই 600 আমাদের, ইংলিশ 200, জিকে 300, ম্যাথ মেন্টাল 100, এই 600 সবাইকে দিতে হবে, জেনারেলে দিতে হবে, টেকনিক্যালকে দিতে হবে, সবাইকে দিতে হবে। বোধ কাটার পরীক্ষা দিলেও তাকে দিতে হবে। এখন যেহেতু সে বোধ কাটারে দিবে, তাইলে সে প্রথমে বাংলা এই 200 নাম্বার 4 ঘন্টা একদিন পরীক্ষা দিবে। আবার বাংলা 100 নাম্বার এটা আলাদা করে আবার আরেকদিন পরীক্ষা দিবে। বাংলা 200 নাম্বারের যেটা 4 ঘন্টায়, ওই দিনও তাকে পরীক্ষা দিতে হবে। বাংলা যেদিন 100 নম্বরের পরীক্ষা হবে ওই দিনও তাকে পরীক্ষা দিতে হবে। তাকে বিজ্ঞানের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেহেতু সে বোধ কাটারে দিচ্ছে। আবার তার নিজের সাবজেক্টে 200 নম্বর পরীক্ষা তাকে দিতে হবে। তার মানে তার টোটাল স্কোর হয়ে যাচ্ছে 1200। যে বোধ কাটারে সে টোটাল স্কোর হয়ে যাচ্ছে কত তার? 1200। কারণ বাংলা সে 200 নম্বরটা দিতে হবে, 100 নম্বরটা দিতে হবে। এখন তুমি বলবা যে এই সিস্টেমটা কেন করছে? কারণ হচ্ছে অনেকে আগে বোধ কাটার জন্য ফর্ম ফিল আপ করে, তো আগে কিন্তু বাংলা তোমার ওই শুধু 200 নম্বর যেটা ছিল ওইটাই ছিল আর কি ওইটা। তো অনেকে যারা বেশি চালাক ওরা কি করতো, বোধ কাটার জন্য ফর্ম ফিল আপ করলো, করে বাংলা যে 200 নম্বর যে পরীক্ষা হইতো ওদিন পরীক্ষার হলে গিয়ে, এটা 4 ঘন্টা, সে কি করতো এই 4 ঘন্টায় সে বসে বসে শুধু প্রথম পত্র লিখতো, শুধু প্রথম পত্র 100 নম্বর আনসার করতো সে। তার ফলে জেনারেলে সে ফেল আসলেও টেকনিক্যালে তো সে অনেক আগে গেল, কারণ ও 100 নম্বর তো টেকনিক্যালের জন্য কাউন্ট হবে। এই চালাকিটা প্রিভেন্ট করার জন্য 45 থেকে সিস্টেম করে দিছে যে তোমার বাংলা 200 নম্বরে দিতে হবে, 100 নম্বরে দিতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে। এই চালাকিটা প্রিভেন্ট করার জন্য 45 থেকে সিস্টেম করছে। এখন তাহলে পাস কিভাবে এখানের মধ্যে আসে? তাহলে দেখো, যেহেতু জেনারেল তো বুঝতে পারছো এখানের মধ্যে 900 নম্বর পরীক্ষা হলো, আমার এখানের মধ্যে বাংলা 200, ইংলিশ 200, জিকে 300, বিজ্ঞান 100, ম্যাথ 100, এই 900-র মধ্যে 450 পাইছে কিনা। টেকনিক্যাল তো এখানের মধ্যে বুঝতে পারছো যে বাংলা 100, ইংরেজি 200, জিকে 300, ম্যাথ মেন্টাল 100, আর নিজের সাবজেক্টের উপর 200, এই 900-তে সে 450 পাইছে কিনা। এটা টেকনিক্যালে সে 450 পেলে পাস করলো। এখন বোধ কাটারটা তাহলে নির্ধারণ কিভাবে হবে? তাহলে একজন বোধ কাটারের প্রার্থী মার্কশিটের মধ্যে 3 ধরনের রেজাল্ট আসতে পারে। যদি, যেহেতু বোধ কাটারের একজন প্রার্থী সে কি কি পরীক্ষা দিচ্ছে? বোধ কাটারের একজন প্রার্থী সে
বাংলা 200 নাম্বার একদিন দিচ্ছে, আবার 100 নাম্বার আরেকদিন যে দিচ্ছে। ইংলিশ অ্যাজ ইউজুয়াল 200 নাম্বার সবার সাথে দিচ্ছে। জিকে অ্যাজ ইউজুয়াল সবার সাথে সে 300 নাম্বার দিচ্ছে। ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাজ ইউজুয়াল সবার সাথে সে 100 নাম্বার পরীক্ষা দিচ্ছে। বিজ্ঞান 100 নাম্বার পরীক্ষা দিচ্ছে। আর নিজের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট রিলেটেড সে 200 নাম্বার পরীক্ষা সে দিচ্ছে। টোটাল 1200 নাম্বার সবগুলো পরীক্ষা দিল। একজন বোর্ড ক্যাডারের প্রার্থী, বোর্ড ক্যাডারের প্রার্থীর ক্ষেত্রে তার পাস ফেলের জন্য কি করবে, সে জেনারেল ক্যাডারে পাস করছে কিনা দেখার জন্য বাংলা 200, ইংলিশ 200, জিকে 300, ম্যাথ মেন্টাল 100 এবং বিজ্ঞান 100, এই 900-তে কত পাইছে দেখলাম, ধরলাম এই 900-তে 450 পাইছে, তার মানে সে জেনারেল ক্যাডারে পাস। এবার দেখবো সে টেকনিক্যালে পাস করছে কিনা। টেকনিক্যালে পাস করার জন্য তার দেখা হবে বাংলা 100, ইংলিশ 200, জিকে 300, ম্যাথ মেন্টাল 100 আর নিজের সাবজেক্টে 200। এই 900-তে সে কত পাইছে, এখানে যদি 450 পাই তাহলেও সে পাস। তাহলে বোর্ড ক্যাডারের প্রার্থীর রেজাল্ট কি কি হইতে পারে রিটেনে? একটা আসতে পারে পাস্ট ইন জেনারেল ক্যাডার, তার নিজের টেকনিক্যালটার মধ্যে সে ফেল করছে, হতে পারে এরকম যে টেকনিক্যালটা সে অ্যাবসেন্ট ছিল, তা আসলো পাস্ট ইন জেনারেল ক্যাডার, এটা হইতে পারে। হইতে পারে তার রেজাল্ট পাস্ট ইন টেকনিক্যাল, এটা হইতে পারে তার জেনারেলটার 900 নাম্বারে সে ফেল করছে। হইতে পারে পাস্ট ইন বোথ ক্যাডার, তার হইতে পারে পাস্ট ইন বোথ ক্যাডার, সে জেনারেলের যে হিসাবটা ওই 900 হিসাবে সে 450 পাইছে, টেকনিক্যালের 900 হিসাবে সে 450 পাইছে, দুই হিসাবে 450 করে সে পাইছে, তাহলে তার আসবে পাস্ট ইন বোথ ক্যাডার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বোথ ক্যাডার যারা পাস করবো ওরা ভাবে কি 2 দিন দিতে হবে? না, ওরা ভাবে একদিন দিবে। বোথ ক্যাডারে পাস করলেও তোমার ভাবে একদিন, টেকনিক্যালে পাস করলেও একদিন, জেনারেলে তুমি পাস করলেও ভাইবা তোমার একদিনই হবে। আর এখন ভাইবা কিন্তু 100 নম্বর করে ফেলছে, বর্তমানে ভাইবা হচ্ছে 100 নম্বর, বায়াস দূর করার জন্য। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নিজ বেশি ফেল করলে তাহলে তুমি টেকনিক্যালে ফেল। যে কোনো সাবজেক্টে, যে সকল সাবজেক্টের নম্বর হলো 100, সেখানে মিনিমাম 30 পাইতে হবে, নাহলে যোগ হবে না। মিনিমাম 30 পাইতে হবে 100-তে, আর 200-তে মিনিমাম 60 পাইতে হবে। 200-তে যদি মিনিমাম 60 পাও তাহলে যোগ হবে, আর 100-তে মিনিমাম 30 পাইলে যোগ হবে, এর নিচে পাইলে যোগ হবে না। এখন নির্দিষ্ট করে বিভিন্ন সাবজেক্টে তোমার পাস করতে হবে না, যে একজন ধরলাম একজন হচ্ছে যে আম, ধরলাম একজন আর্টসে পড়ছে, এখন ও বিজ্ঞানে খুবই উইক, ধরুন বিজ্ঞানে 25 পাইছে, ওটা যোগ হবে না। ওটা ওটা বাদ দিয়ে বাকিগুলো পাস করছে কিনা সে দেখা হবে, ওটা ওই প্রতিশত যোগ হবে না। 30-এর নিচে গেলে সেটা যোগ হবে না, হ্যাঁ, 30-এর উপরে থাকতে হবে তোমাকে, তাহলে যোগ হবে। টোটাল 450 পাইতে হবে। এইবার আসো, কে কোন, একজন বলছে আগে জ্বালাই করতো কি, শোনো, আগে জ্বালাকি যেটা হইতো, এই যে বাংলা যে আলাদা করে পরীক্ষা নিচ্ছে, আগে যা যে লোকজন যে চালাকিটা করতো তারা বোথ ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতো। এখন বোথ ক্যাডারের জন্য অ্যাপ্লাই করলে বাংলা 200 নাম্বার 4 ঘন্টায় পরীক্ষা দিবে, কিন্তু হিসাব করার সময় প্রথম পত্রের নম্বরটা শুধুমাত্র টেকনিক্যাল হিসাব করবে, আর পুরো 200টাই জেনারেল হিসাব করবে। এখন অনেকে চালাকি করে যেটা করতো, যে বোথ ক্যাডারে অ্যাপ্লাই করে বাংলা পরীক্ষা দিতে গেছে, এখন 200 নাম্বারের জন্য 4 ঘন্টা দিচ্ছে, এই 4 ঘন্টায় সে প্রথম পত্র লিখতেছে বসে বসে, সেকেন্ড পত্র ফাঁকা রাখতো, তাহলে ইনজাস্টিস হচ্ছে না? এখন যে শুধু টেকনিক্যাল পরীক্ষা দিচ্ছে, ও তো বাংলা 100 নাম্বারের জন্য 3 ঘন্টা সময় পেয়েছে, আর এই লোক তো 4 ঘন্টা, 4 ঘন্টাতে বসে বসে শুধু প্রথম পত্র লিখতেছে। এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য এখন ওই সিস্টেম বাদ, বাংলা 200 দিতে হবে, 100 দিতে হবে, দুইটা দিতে হবে পরীক্ষা, অ্যাবসেন্ট অ্যাবসেন্ট থাকা যাবে না এখানে। ওকে, এখন বোথ ক্যাডার অ্যাপ্লাই করলে সে যদি জেনারেলের 900-তে পাস করে তাহলে পাস ইন জেনারেল ক্যাডার, যদি টেকনিক্যালে পাস করে তাহলে পাস ইন টেকনিক্যাল, মানে সে দুটাতে পাস করছে। এখন যদি এরকম হয় সে বোথ ক্যাডারে অ্যাপ্লাই করছে কিন্তু পাস করছে শুধুমাত্র টেকনিক্যালে, জেনারেল ক্যাডার পাস করে না, তাহলে কি আসবে, তার আসবে পাস ইন টেকনিক্যাল, তার আসবে পাস ইন টেকনিক্যাল। তার মানে সে কিন্তু যদি তার জেনারেল চয়েস দিয়েও থাকে, শুধুমাত্র টেকনিক্যালের জন্য সে বিবেচিত হবে, জেনারেলের জন্য সে বিবেচিত হবে না। এটাকে আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি? আবার বোধে পরীক্ষা দিল, তার নিজের টেকনিক্যালটা সে হচ্ছে যে ধরো 200 নাম্বার সে ইচ্ছাকৃত বা ফেল করছে, বা ইউজুয়ালি টেকনিক্যালে নিজের সাবজেক্টকে ফেল করে না, ইউজুয়ালি কে ফেল করে না, এটা খুবই আনলাইকলি, যদি ইচ্ছাকৃত যদি কেউ পরীক্ষা না দেয়। তো ধরলাম টেকনিক্যাল নিজের সাবজেক্টে সে গোলা ভর মানে যে পরীক্ষা দেয় না বা খাতা সাদা রেখে আসছে, তো কি আসবে তার, যে ফেলড ইন টেকনিক্যাল, পাস ইন জেনারেল, এরকম। যদি এটা খুবই আনলাইকলি, মানে এরকম হয় না যে নিজের সাবজেক্টে লোকজন ফেল করে না কখনো। যদি প্রিলি ফেল করো, প্রিলি ফেল করলে তুমি রিটেন দিতে পারবে না তুমি। এবার আসো, এখানের মধ্যে কে কোন ক্যাডার পাবে এটা নির্ধারিত কিভাবে হবে? না, ইন্ডিভিজুয়ালি তুমি পাস করতে হবে না, জিনিসটা ভালো করে বুঝো। তুমি 1200 নম্বর পরীক্ষা দিবা, এখন তুমি জেনারেল ক্যাডারের জন্য পাস করছো কি না আর টেকনিক্যালে পাস করছো কি না, এটা হিসাবটা কিভাবে করবে? জেনারেল ক্যাডারের জন্য তোমাকে বিবেচনা করবে কিনা সেটা ডিপেন্ড করবে
তুমি হচ্ছে বাংলা 200, জিকে 300, ইংলিশ 200, সায়েন্স 100, ম্যাথমেটিক্যাল 100। এই 900-তে 450 পাইছো কিনা এটা দেখবে। টেকনিক্যালের জন্য দেখবে তুমি বাংলার 100 নম্বর, জিকে 300, ইংলিশ 200, আর নিজের সাবজেক্ট রিলেটেড 200। এই টোটাল 900-তে তুমি কত পাইছো? এখানে কোনটা লিখি না আমরা? আমরা ম্যাথ ম্যাথ লিখি না এখানে, সরি ম্যাথ লিখি না, ম্যাথ 100। এই 900-তে 450 পাইছো কিনা তুমি, তাহলে টেকনিক্যালে পাস। আর যারা বোথ কাটারের পরীক্ষা দিয়ে এই এই সেটের মধ্যে 450 পাইছে, এই সেটও 450 পাইছে, ওরা পাস ইন বোথ কাটার। এইভাবে তো রেজাল্ট আসবে। আর কোন সাবজেক্টে 30-এর নিচে পেলে আর যোগ হবে না সেই স্কোরটা। ধরো একজনে তোমার হচ্ছে যে বাংলা পাইলে 25, তাহলে এটা যোগ হবে না। টোটাল তোমাকে 450 পাইতে হবে পাস করার জন্য। হ্যাঁ, টোটাল 450 পাইতে হবে, তো নির্দিষ্ট সাবজেক্টে তোমাকে পাস করতে হবে না যে তোমাকে বিজ্ঞান অবশ্যই পাস করতে হবে, ম্যাথ অবশ্যই পাস করতে হবে, এরকম না বিষয়টা। টোটাল সবগুলো সাবজেক্ট মিলায়া তোমাকে 450 পাইতে হবে পাস করার জন্য। কিন্তু নির্দিষ্ট কোনো সাবজেক্টে 100 নম্বরের পরীক্ষায় 30-এর কম পাইলে এটা যোগ হবে না তোমার। 25 যোগ হবে না, 29 যোগ হবে না, 30-এর উপরে থাকলে সেটা যোগ হবে। ক্লিয়ার? ওকে। টেকনিক্যালে বাংলা সেকেন্ড কাউন্ট করা হবে কেমনে? টেকনিক্যাল বাংলা সেকেন্ড তো দিবে না। টেকনিক্যালে বাংলা সেকেন্ড সে দিবে না। যদি বোথ কাটারের পরীক্ষা দেয় কেউ, সেক্ষেত্রে ও তো বাংলার জন্য 100 নম্বর আলাদা পরীক্ষা দিচ্ছে, শুধু সেটা কাউন্ট হবে তার। সে তো বাংলা 2 দিন পরীক্ষা দিবে। বাংলা প্রথম পত্র সে একদিন দিবে 100 নম্বরের, 3 ঘন্টায়। আবার 200 নম্বর তাকে আলাদা করে পরীক্ষা দেওয়া লাগবে। ক্লিয়ার? এবার আসো, এখানের মধ্যে আসলে ক্যাডার তোমার চয়েসটা এখানে কি কিরকম হইতে পারে। একটা হলো যে যারা, না ইংরেজি তো একসাথে, সবাই ইংরেজি একসাথে, ইংরেজি 200 একসাথে। ইংরেজি 200 তুমি শুধু জেনারেল, শুধু টেকনিক্যাল, বোথ কাটার যেমন দিবা দাও একসাথে। জিকে 300 একসাথে, ম্যাথ একসাথে। জিকে 300 সবাই একসাথে পরীক্ষা, ইংলিশ 200 একসাথে পরীক্ষা, ম্যাথমেটিক্যাল 100 একসাথে পরীক্ষা। এই 600 কোনো চেঞ্জ নাই এখানের মধ্যে, আমাদের সবাই একসাথে পরীক্ষা। বাংলা ক্ষেত্রে চেঞ্জ কি, যারা শুধু জেনারেল ওরা 200 নম্বর, যারা শুধু টেকনিক্যাল তারা 100 নম্বর, আর যারা বোথ কাটার ওরা 200 100 2 দিন পরীক্ষা দেওয়া লাগবে তাকে। ওকে। এবার আসো, আমার এখানে ক্যাডার চয়েসের ক্ষেত্রে কি কি সিনারি হতে পারে। একটা হচ্ছে যে শুধু জেনারেল ক্যাডার, শুধু জেনারেল, তা সেক্ষেত্রে কি কি চয়েস হতে পারে। যে চাকরিটা তুমি করতে আগ্রহী, যে চাকরিটা তোমার সবচেয়ে তুমি ভালোভাবে করতে পারবা, যে চাকরিটা তোমার মনে চাই, ওটা তুমি 1 নম্বরে রাখবা। এইভাবে তুমি 1 2 3 করে তোমার চয়েসটা সাজাবা। সেটা ডিপেন্ড করবে তুমি কোন চাকরিটা তোমার পছন্দের। এখন এখানে তো আমরা যদি ধরি যে খুব টপ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার খুব টপ ক্যাডার। এখন অ্যাডমিন ক্যাডার লাইফস্টাইল তো সবার জন্য না, কারণ অ্যাডমিন ক্যাডার মানে ডিউটি 24/7। অ্যাডমিন ক্যাডার মানে 24/7। পুলিশ ক্যাডার 24/7। এখন কেউ যদি মনে করে যে আমি 24/7 অ্যাভেলেবেল হইতে পারবো না, আমার আবার ফ্যামিলিকে টাইম দিতে হবে, তাহলে তো তার জন্য অ্যাডমিন বা পুলিশ না। অ্যাডমিন পুলিশ হইতে হলে তুমি সরকারকে 24 ঘন্টা দিয়ে দিচ্ছ। ডাক্তাররা মনে করে ডাক্তার সবচেয়ে ব্যস্ত না, সবচেয়ে ব্যস্ত অ্যাডমিন পুলিশ, কারণ 24/7 অন ডিউটি। এখানে তোমার কোনো, তোমার এখানে এটা বলার কোনো সুযোগ নাই যে আমার একটা উপজেলা ধরো আগুন লাগলো ওখানের মধ্যে, ওখানে এই অনুযায়ী যাইতে হবে, যাইতে হবে না, ওখানে বাচ্চা পানিতে পড়ে গেছে ওখানের মধ্যে যাইতে হবে, এখানে ঘটনা ঘটছে ওখানে যাইতে হবে, এখানে হাটে নিলাম ওখানে যাইতে হবে এখানের মধ্যে। তো অ্যাডমিন পুলিশ হলো 24/7 অন ডিউটি। ছুটি ছাটা নিজের ইচ্ছা মতো হবে না এখানে। হ্যাঁ, ঈদে কোরবানোর চালু ছুটি নেওয়া যাবে না। বন্ধের দিন সরকারি ধরো তোমার হচ্ছে যে 16 ডিসেম্বর, 26শে মার্চ ছুটি না, কোনো ছুটি নেই, ওই সময় ডিউটি করতে হবে। এখন যার ওই লাইফস্টাইলটা সে পারবে না, তাহলে ওগুলো চয়েসে রাখবে না সেগুলো। তাহলে তুমি চয়েস লিস্টে কোনটা দিবা সেটা ডিপেন্ড করবে তুমি কোন চাকরিটা তোমার সবচেয়ে ভালো লাগবে। তাহলে আমাদের কোন ক্যাডারে কি সুবিধা, কোন ক্যাডারে কি অসুবিধা রিলেটেড আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, যে বিভিন্ন ক্যাডারগুলো সম্পর্কে বিস্তারিত আছে আমাদের, যে তোমার কোন ক্যাডারে কাজের অবস্থা কেমন, হ্যাঁ প্রমোশন কোনটার কি অবস্থা সেই রিলেটেড একটা ভিডিও আছে, সেটা ভালো করে দেখে ফেলো, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবা। হ্যাঁ, যে বিসিএস এর সরাসরি কখ একটা ভিডিও আছে, ওখানে সব ক্যাডার আমরা বিস্তারিত বলছি। এখন জেনারেলের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না, যে তোমার হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কি হইতে পারে, যে এই ক্ষেত্রে চয়েস হতে পারে এরকম, যে কারো ক্ষেত্রে তোমার 1 নম্বর হলো ফরেন, 2 হইলো অ্যাডমিন, 3 হইলো তোমার হচ্ছে যে পুলিশ, 4 হইলো ধরলাম অডিট, 5 হইলো ট্যাক্স। হ্যাঁ, এখন বা 6 হইলো ধরলাম হচ্ছে কাস্টম। এই 6টা টপ ক্যাডার, এইটা এগুলো আসলে এখানের মধ্যে তোমার
পারমুটেশন হবে। কারো ক্ষেত্রে অ্যাডমিন প্রথম, সেকেন্ড পুলিশ, হ্যাঁ, তারপর অডিট, তারপর ট্যাক্স, তারপর কাস্টম। কারো ক্ষেত্রে 1 নম্বরে কাস্টম, 2 নম্বর অডিট, হ্যাঁ, এরকমও হইতে পারে। এটা নির্ভর করবে তার চয়েস অনুযায়ী। এখন এখানের মধ্যে কমন কিছু প্রশ্ন আমি আগে আনসারটা আগে ক্লিয়ার করি। অনেকে বলে যে ভাই আমি ফরেন ক্যাডার হচ্ছে আমি 3 নম্বরে রাখতে চাই, 4 নম্বরে রাখতে চাই। দেখো, ফরেনের সিট খুব কম থাকে, তাই না? ফরেনে এই বছর সিট কয়টা আছে? এবছর সিট কয়টা ফরেনে? ফরেনের সিট কয়টা এবছর? 15টা। ওই 110টাকে বলছে, 15টা সিট ফরেনে। ফরেনের সিট হলো 15টা। এখন যেহেতু ফরেনের সিট 15টা, আমরা যদি ধরি ফরেন একটা টপ চয়েস, ফরেন টপ চয়েস, যেহেতু ফরেন টপ চয়েস, তাহলে ফরেন যদি পাইতে হয় তোমাকে, তোমাকে অন্তত বিসিএস এর মেরিট লিস্টে রিটেন ভাবে মিলায়া তোমাকে মোটামুটি 20-এর ভিতরে তোমাকে থাকতে হবে। তোমাকে 20-এর ভিতরে তোমাকে মোটামুটি থাকতে হবে। তাহলে তুমি ধরে নিতে পারো তুমি ফরেন পাবা। 20 বা 25-এর ভিতরে তোমাকে থাকতে হবে, তাহলে ধরে না যে তুমি ফরেন পাবা। এখন কেউ যদি ফরেন 3 নাম্বার দিল, ধরলাম সে 1 নাম্বারে দিল তোমার হচ্ছে যে অ্যাডমিন, 2 নাম্বারে দিল তোমার হচ্ছে ধরো পুলিশ, 3 নাম্বার দিল ধরলাম ফরেন, হ্যাঁ, 3 নাম্বার দিল ফরেন। এখন সে সারা বাংলাদেশে প্রথম হয়ে গেছে, সে কোনটা পাবে তাহলে? প্রথম হয়েছে সে কোনটা পাবে? সে অ্যাডমিনই পাবে, তাই না? অ্যাডমিন পাবে সে। সে দশম হইলো, সে অ্যাডমিনই পাবে। এখন ধরলাম সে হচ্ছে তোমার 300তম হয়েছে, তাহলে কি ফরেন পাবে সে? 300তম হলে ফরেন কি পাবে? কারণ ফরেন পাওয়ার জন্য 20-এর ভিতরে থাকা লাগতো তাকে। তাইলে তাহলে ফরেন 3 নাম্বারে দিয়ে লাভ হলো কি? ফরেন 3 নাম্বারে দেওয়ার কারণে সে যদি সারা বাংলাদেশে প্রথমও যদি হয়, তাও সে ফরেন পাবে না। তাইলে যদি ফরেন প্রথমে কেউ না দিতে চায়, এই কেউ যদি মনে করো না আমি এতটা কনফিডেন্ট না, আমি সারা বাংলাদেশে তোমার টপ 20-25-এর ভিতরে থাকতে পারবো না, এতটা কনফিডেন্স আমার নাই, ফরেন প্রথমে দেওয়ার মতো আমার অতটা কনফিডেন্স নাই, প্রথমে দিতে চাচ্ছি না, পরে দিতে চাই, পরে দিতে চাওয়াটা কে দিতে পারে, কোনো সমস্যা না, দিলে দিলে কোনো সমস্যা নাই। কিন্তু এটা বোঝা যাচ্ছে সে আসলে তোমার ক্যাডারগুলো নিয়ে খুব ভালো করে গবেষণা করে নাই। ও আসলে খুব আইডিয়া খুব কম ওর ক্যাডার সার্ভিস নিয়ে। কেউ 3-4 দিতে পারে, কোনো সমস্যা না ভাই, তুমি ফরেন সবার শেষে দিতে পারো, কোনো অসুবিধা নাই, এটা কোনো প্রবলেম নাই, এটা কোনো। কিন্তু এটা বোঝায় যে এ আসলে ক্যাডার সার্ভিস নিয়ে খুব ভালো করে গবেষণা করে নাই। হ্যাঁ, এমনি সে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। তাহলে তোমরা জেনারেল ক্যাডার এটা বুঝছো যে চয়েস অনুযায়ী। তো একজন পড়াশোনা করছে সে ধরলাম অ্যাকাউন্টিং থেকে, তাহলে হইতে পারে ও অডিট প্রথমে দিচ্ছে, হইতে পারে, এটা এটা ওর চয়েস। ও 2 নাম্বার হয়তো দিছে তোমার হচ্ছে যে কাস্টম, 3 নাম্বার হয়তো দিছে ট্যাক্স, 4 নাম্বার দিছে অ্যাডমিন, হইতে পারে চয়েস, একজন এক এক রকম চয়েস। হ্যাঁ, কারো হয়তো পুলিশের চাকরি খুব ভালো লাগে, তাহলে সে 1 নাম্বারে দিছে পুলিশ, 2 নাম্বারে দিছে অ্যাডমিন, 3 নাম্বার হচ্ছে অডিট, হইতে পারে, কোনো সমস্যা নাই, এটা এক একজন এক এক রকম চয়েস। এখানে কোনো ভুল শুদ্ধ বলেই কিছু নাই। বিষয়টা হচ্ছে মানুষের প্রেফারেন্স, যে কার কোনটা পছন্দ, কোন চাকরিটা তুমি করতে চাচ্ছ। এখন ভাইবার ক্ষেত্রে কি ভাইয়া কোনো ইম্প্যাক্ট আছে? হ্যাঁ, ইউজুয়ালি সব সময় না। ভাইবাতে সাধারণত প্রথম 1 বা 2টা চয়েসের উপর প্রশ্ন করে। সাধারণত ভাইবাটা শুরু হয় তুমি কোন সাবজেক্টে পড়ছো সেই সাবজেক্ট দিয়ে। সাধারণত তোমাকে তোমার প্রথম 1 বা 2টা চয়েস নিয়ে, কারণ টপ চয়েস দেওয়ার অর্থ হচ্ছে আমি ওই চাকরিটা করতে চাই, খুবই আগ্রহী। প্রথম 1-2 দেওয়ার অর্থ হচ্ছে ওই চাকরিটা করতে আমি দুর্দান্ত রকমের আগ্রহী। তাহলে তোমাকেও 2টা চাকরি নিয়ে প্রশ্ন করবে, তাহলে তুমি যে চাকরিটা করতে চাচ্ছ না সেটা তুমি হচ্ছে যে কেন প্রথমে দিবা। হ্যাঁ, এখন মোহাম্মদ জিয়াউল বলছে অ্যাডমিন পরে দিলেও পাওয়ার সম্ভাবনা থাকবে কিনা। ওকে, আমরা যদি একটু দেখি যে অ্যাডমিন যদি পরে দেয় তাহলে সেক্ষেত্রে সে এটা পরে দেওয়ার চান্স থাকবে কিনা। আমি সে আনসার আসতেছি, আগে আমি শেষ করি এখানের মধ্যে। জেনারেলটা বুঝতে পারছো? আমি টেকনিক্যাল যদি দেখা, টেকনিক্যাল তো তোমার শুধু টেকনিক্যাল যারা তাদের খুব বেশি পোস্ট নাই, শুধু টেকনিক্যাল যদি ধরি, ধরলাম ডক্টর যারা, এমবিবিএস যারা, তাদের টেকনিক্যালে দুই রকম পোস্ট আছে। একটা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট সার্জন, একটা হচ্ছে মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং। সে 2টা চয়েস দিতে পারবে, চয়েস 1, চয়েস 2, লিমিটেড চয়েস। লিমিটেড চয়েস তার খুবই, যে বোটানি থেকে পড়ছে ও বোটানি লেকচারার এবং বন বিভাগের পোস্টের জন্য সে দিতে পারবে, লিমিটেড চয়েস। এখানে 1 বা 2টা চয়েস থাকে এখানের মধ্যে, এখানে খুব ঝামেলা নাই। এখন ইস্যুর হচ্ছে বোথ ক্যাটাগরি দিলে কি কি অবস্থা, বোথ ক্যাটাগরি দিলে কি অবস্থা। হ্যাঁ, এগ্রিকালচার তো অনেক পোস্ট আছে, টেকনিক্যাল অনেক রকম পোস্ট আছে, আমরা সামনে দেখবো বিজ্ঞাপন পড়তে গিয়ে। আসলে বোথ ক্যাটাগরি দিতে গিয়ে সে কিভাবে চয়েস দিবে। এখন বোথ ক্যাটাগরি পরীক্ষা দেওয়ার মানে আসলে কি? মানে হচ্ছে আমার নিজের সাবজেক্টটা আমি ভালো লাগে না, আমি পড়ছি এগ্রিকালচারালে পড়ছি, আমি আমি পড়ছি এগ্রিকালচারে। এখন আমার এগ্রিকালচার রিলেটেড চাকরি ভালো লাগে না, আমার জেনারেল ক্যাডারের চাকরি ভালো লাগে।
আমার অ্যাডমিন, ফরেন ট্যাক্স, অডিট, কাস্টম এগুলো ভালো লাগে। তবে হ্যাঁ, ওগুলো যদি না পাই তাহলে অ্যাটলিস্ট এগ্রিকালচারাল চাকরি হলেও আমি করব। অথবা আমি পড়ছি হচ্ছে যে ম্যাথে পড়ছি, এখন ম্যাথের লেকচারারের চাকরিটা আমার ভালো লাগে না, আমি চাচ্ছি জেনারেলে যাইতে। তবে হ্যাঁ, ওটা না পাইলে যাতে অ্যাটলিস্ট আমি ম্যাথের লেকচারার যাতে পাই। এটাই তো লজিক, নাহলে বোধ কার্ডের কেন পরীক্ষা দিবে? ধর একজন ডাক্তার কেন বোধ কার্ডের পরীক্ষা দিবে? অর্থ হচ্ছে আমার ডাক্তারি ভালো লাগে না, আমি জেনারেলে যেতে চাচ্ছি, যদি জেনারেল না পাই তাহলে আমি ডাক্তারি অ্যাটলিস্ট ডাক্তারি হলেও করবো। এইটাই তো মিনিং। কি বলো তোমরা, আমার সাথে একমত কিনা? মানে বোধ কার্ডের অর্থ তো এইটাই, যে বোধ কার্ডের মানে হচ্ছে আমি যে সাবজেক্টে পড়ছি এই সাবজেক্টে আমি জব করতে চাচ্ছি না, আমি জেনারেলে যেতে চাই, যদি না পাই তাহলে আমি হচ্ছে যে নিজের সাবজেক্টে চাই। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে একজন ডক্টর সে বোধ কাটারের জন্য অ্যাপ্লাই করলো, করার পরে সে প্রথম চয়েস দিল অ্যাসিস্ট্যান্ট সার্জন, সে বোধ কাটার কিন্তু সে দিল তার প্রথম চয়েস অ্যাসিস্ট্যান্ট সার্জন, সেকেন্ড চয়েস দিল সে মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস দিল অ্যাডমিন, ফোর্থ চয়েস দিল ধরলাম পুলিশ। একজন ডক্টর এই কাজটা করলো। বা একজন পড়ছে তোমার এগ্রিকালচার থেকে, সে প্রথম চয়েস দিল, যে কৃষি কর্মকর্তা, সেকেন্ড চয়েস অন্যগুলো দিল। একজন ধরলাম বোধ কার্ডে অ্যাপ্লাই করতে, সে পড়ছে ফিজিক্স থেকে, তার প্রথম চয়েস হলো লেকচারার ফিজিক্স, প্রথম চয়েস লেকচারার ফিজিক্স, সেকেন্ড চয়েস ধরলাম অ্যাডমিন। আচ্ছা, এখন এদের প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি আসি এবার, কোনটা বেশি কম্পিটিটিভ? ক্যাডার যদি চিন্তা করি কোনটা বেশি কম্পিটিটিভ, জেনারেল নাকি টেকনিক্যাল, কোনটা বেশি কম্পিটিটিভ? ডেফিনেটলি জেনারেল ক্যাডার বেশি কম্পিটিটিভ, তাই না? ডেফিনেটলি জেনারেল বেশি কম্পিটিটিভ। আচ্ছা, এখন যে বোধ ক্যাডারের জন্য অ্যাপ্লাই করছে, করে তার নিজের টেকনিক্যালটা সে একাই দিচ্ছে। এখন এই সিনারিও কি এখন আমরা একটু দেখি। ধরলাম সে একদম কম্বাইন্ড মেরিট লিস্টে, একদম তোমার ধরলাম সে সারা বাংলাদেশে প্রথম হয়ে গেছে। সে কিভাবে ধরলাম একদম সারা বাংলাদেশে প্রথম হয়ে গেছে, যে যে এই চয়েসে যে সে কোনটা পাবে? সে সে কোনটা পাবে? সে সে তার এক নম্বর চয়েস পাবে না। সে সে যদি সারা বাংলাদেশে প্রথম যদি হয়, সে কি অ্যাডমিন পাবে, পুলিশ পাবে? পাবে না একটা। সে তার ডাক্তার এটাই পাবে, সে এটাই তো পাবে সে, কারণ ওটা ওর টপ চয়েস। আর যদি সে এমন একটা মেরিট প্রদর্শন করে তা নিজের সাবজেক্টে সে টিকে না, তাহলে এগুলো কি টিকার সম্ভাবনা আছে? আর এগুলো টিকার সম্ভাবনা আছে? ধরলাম তার মেরিট প্রদর্শনটা এরকম, যে সে মেরিট প্রদর্শনটা এরকম যে তার নিজের সাবজেক্টে সে পাশ করে নাই, ধরলাম বা সে জেনারেলে পাশই করে নাই সে, তাহলে ওটা পাওয়ার চান্স নাই। এখন চান্স আছে, মানে বোধ কাটা দিয়ে সে যে মনে করে আমি ভুলে বোধ কাটা দিতে গিয়ে আমি চাচ্ছি আসলে অ্যাডমিন, আমি চাচ্ছি অ্যাডমিন, যে এখন ভুলে আমি ক্যাডার চোদ্দ দিয়ে দিচ্ছি বোধ কাটারে গিয়ে, তাহলে একটা উপায় আছে। উপায়টা কি? উপায়টা হচ্ছে টেকনিক্যালি ফেল করা, রাইট? উপায়টা হচ্ছে টেকনিক্যালি ফেল করা, এটা হচ্ছে তার আত্মার কোনো ওয়ে নাই। এখন এই কথাটা বলার অর্থটা কি? অর্থটা হচ্ছে যারা বোধ ক্যাডারের পরীক্ষা দিতে চায় সেই ক্ষেত্রে তার ক্যাডার চয়েস হওয়া উচিত যে জেনারেলের কোনগুলো তোমার ভালো লাগে। তোমার প্রথম চয়েস কি? ধরলাম প্রথম চয়েস হলো অডিট, সেকেন্ড চয়েস ধরলাম হচ্ছে যে কাস্টম, থার্ড চয়েস ধরলাম যে অ্যাডমিন, ফোর্থ চয়েস ধরলাম যে ট্যাক্স তার, তো ফিফথ চয়েস ধরলাম এখন তার লেকচারার অ্যাকাউন্টিং। এরকম হইতে পারে তার, যে এগুলো আমি চাই, এগুলো আমার টপ চয়েস, এগুলো এগুলো না পালে তাহলে আমি 5 নম্বর আসা এর জেনারেলে অন্যগুলো আমি চাই না, আমার নিজের লেকচারার অ্যাকাউন্টিং হলে ভালো। আবার যে এগ্রিকালচার থেকে পড়ছে ওর হতে পারে এরকম, যে ও বোধ কার্ডের পরীক্ষা দিতে চাই, ও ধরলাম 1 নম্বরে দিল ফরেন, হ্যাঁ, 2 নম্বরে দিল সে ধরলাম পুলিশ, 3 নম্বরে দিল সে অ্যাডমিন, 4-এ দিল ধরলাম অডিট, হ্যাঁ, 5-এ দিল ধরলাম সে কাস্টম, 6-এ দিল ধরলাম ট্যাক্স। এরপর সে চিন্তা করলো যে এই 6টা যদি না পাই, ভাই আমার হচ্ছে যে কৃষি সম্প্রসারণ অফিসারেরটা বহুত ভালো আমার, তাহলে আমি 7 নম্বরে যে এটা দিব। আবার যদি সে যদি এটা যদি মনে করে যে না আমি জেনারেলে সবগুলো আমি সিরিয়ালে দিতে চাই, এগুলো একটাও যদি না পাই তাইলে আমার টেকনিক্যালটা দিতে চাই, লাস্টে দিতে পারো, কোনো সমস্যা নাই। মানে ডিপেন্ড করবে তুমি কোনটার পর সিরিয়ালি তুমি কোনটা পাইতে চাও। ধরলাম তুমি হচ্ছে যে বাংলাদেশে তুমি বিয়ে করতে চাচ্ছ, তোমার সবচেয়ে পছন্দের মেয়েকে তোমার বা সুন্দর মহিলাকে বাংলাদেশে বর্তমানে, আমি নাটক সিনেমা একটু কম দেখি, আমার আইডিয়া কম, তুমি কাকে চাচ্ছ সবচেয়ে সুন্দর মহিলাকে বাংলাদেশে এখন? কয়েকজন নাম বলো দেখি, তোমরা পারো কিনা। সুন্দর কাজী মহিলার নাম বলো সবচেয়ে। পরিমণি বলছে সাইফুল, পরিমণি, আজ ধরলাম পরিমণি, তাহলে 1 নম্বর চয়েস তুমি পরিমণিকে বিয়ে করতে চাও। তুমি চিন্তা করলে পরিমণিকে যদি না পাই, এ তটিনী, আচ্ছা তটিনী বলছে একজন, তটিনীকে আমি চিনি না, তটিনী, আচ্ছা তটিনী, আর শুধু এক পরিমণি আটকে গেছে, একমাত্র নেহা। মেয়ে যাবেন। আচ্ছা ধরলাম মেয়ে যাবেন, ধরলাম মেয়ে, ভাইয়া নেহাকে ধরা ধরলাম যায়। মেয়ে যাই, পারি না পারি, এটাও তোমার চয়েস। আমি প্রথমত পরিমণিকে চাই, এটাকে না পারলে তটিনী একজন বলছে এটাকে চাই, এটা না পারলে এটাকে চাই, এটা না পারলে এটা চাই, এরকমই তো চয়েস হবে। তো তুমি বিয়ে করলে এরকমই, এভাবে তুমি তো চয়েস সাজাবো না।
এখন তুমি এভাবে চয়েস না দিয়ে তুমি দিলা যে আমি হচ্ছে যে আমার প্রথম চয়েস হলো আম্বিয়া, সেকেন্ড চয়েস হলাম আমি হচ্ছে মেয়ে যাবেন। এখন তুমি যদি প্রথম চয়েস আম্বিয়াকে দিছো, তুমি সারা বাংলাদেশে প্রথম হয়ে গেলা, তোমাকে আম্বিয়াকে তো দিবে যদি তুমি প্রথম হইছো। আর তোমার মেরিট পজিশনটা এরকম যে আম্বিয়াকে পাওয়ার মতো স্কোর তোমার নাই, তাহলে মেয়ে যাবেন কি তুমি পাবা না আর, ওটা পাওয়ার প্রশ্নই আসে না। মানে তোমার স্কোরটা যদি সারা বাংলাদেশে প্রথমও যদি হয় তুমি আম্বিয়াকেই পাবা, এটা তোমার টপ চয়েস। আর স্কোরটা যে এরকম যদি হয় যে আম্বিয়াকে পাওয়ার মতো স্কোর তোমার হয় নাই, তাহলে কি তুমি মেয়ে যাবেন কে কে আর পাবা? আমি মনে বুঝতে পারি নাই এটা ভালো করে। ভাই তুমি হচ্ছে বোধ কার্ডের পরীক্ষা দিয়ে তুমি তোমার টেকনিক্যালটা সবার উপরে রাখছো, তাহলে তুমি প্রথম হইলে তুমি ওইটাই পাবা তুমি, আর ওইটা না পারলে তুমি পাচ্ছ না। বুঝতে পারছো? এখন কে মনে করলো যে আমি হচ্ছে যে এক্ষেত্রে আমি একে রাখলাম হচ্ছে আমার ধরলাম আমি রেলওয়েকে একে রাখছি, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে কোঅপারেটিভ সমবায়, এরপর আমি কোঅপারেটিভ রাখছি, হ্যাঁ, এবার ধরলাম আমি সিরিয়ালে 3-4 টাকা রাখি, আমি অ্যাডমিন দিচ্ছি 7 নম্বরে দিচ্ছি অ্যাডমিন। এখন ভাই ও যদি প্রথমে যদি হয় বাংলাদেশে, ও মাসে প্রথমে যদি হয়, ও অ্যাডমিন কি আর পাবে? ও তো পাবে না, প্রথম সারা বাংলাদেশে প্রথম হইলো, কারণ ও তো প্রথম চয়েস রেলওয়ে, তাহলে এটাই সে পাবে। আর রেলওয়ে পার মতো যদি তার স্কোর না থাকে, ওটা যদি না পায় সে, কোঅপারেটিভে পারলো না, ফ্যামিলি প্ল্যানিং পারো স্কোর নাই, তাহলে কি 7 নম্বরে অ্যাডমিন কি আর পাবে সে? ওটা তো পাইতে হলে আরো টপে থাকা লাগতো তার, তাই না? এই বেসিকটা যদি তুমি বুঝো তাহলে তোমার ফর্ম ফিল আপ ইজি, বেসিক বুঝলে ইজি। হ্যাঁ, এবার আসে আমি তোমাদের কোশ্চেন, এইটা বেসিকটা বুঝতে পারছো সবাই না, রাইট? টেকনিক্যাল পরে দিলে ভালো এরকম না নওশিন, বুঝাতে চাইছি টেকনিক্যালে মানুষ বোধ ক্যাডারে কখন পরীক্ষা দেয়? তার নিজের ক্যাডারটা ভালো লাগে না বলেই তো বোধ ক্যাডারে দিচ্ছে, নিজের ক্যাডারে ভালো লাগলো তো সে তো বোধ ক্যাডারে দিত না। আমি তো বোধ ক্যাডারে পরীক্ষা দিই নাই কারণ আমার ডাক্তারই ভালো লাগছে, তাহলে আমি হেলথ ক্যাডারে পরীক্ষা দিছি। বোধ ক্যাডারে পরীক্ষা দেওয়ার অর্থ হচ্ছে আমি নিজের ক্যাডারটা ভালো লাগে না, আমি জেনারেলে যেতে চাই, এই জন্য বোধ ক্যাডারে দেয়া। তো জেনারেলে যেতে আমি চাইতে যদি চাই, এই জন্য বোধ ক্যাডারে দিচ্ছি, তাহলে টেকনিক্যালটা আবার 1 নম্বরে রাখি, তাহলে আমি আবার বোধ ক্যাডারে কেন দিচ্ছি? তাহলে আমি শুধু টেকনিক্যালে পরীক্ষা দিতে পারতাম। যে ভদ্রলোক বোধ ক্যাডারের পরীক্ষা দিতে গিয়ে টেকনিক্যাল একে রাখে, তো ভাই তুমি বোধ ক্যাডারে দিচ্ছটা কেন? তুমি শুধু টেকনিক্যালে দাও না, তোমার তো চয়েস এইটাই, এটা তোমার প্রথম 1-2 চয়েস, তুমি টেকনিক্যাল শুধু টেকনিক্যাল পরীক্ষা দাও। বেহুদা তুমি আর বোধ ক্যাডারের পরীক্ষা কেন দিচ্ছ? তুমি পাবাই না এগুলা, তুমি প্রথম হলে তো পাবা না, তো দরকার নাই তোমার কোনো। এবার আসো তোমার ভাইবার কথা, তোমরা যেটা বলতেছো যে ভাইবাতে তোমার কোনো প্রভাব পড়ে কিনা, ক্যাডার চয়েস তোমার আগে পড়ে, কোনো প্রভাব পড়ে না। তোমার প্রথম চয়েস কোনটাই, এইটার উপরে তোমার প্রথম 1-2 চয়েসের উপরে তোমাকে প্রশ্ন করবে। তুমি যদি প্রথমে তুমি সমবায় দাও, আমার সমবায় ভালো লাগে, আমি 1 নম্বর সমবায় দিচ্ছি, 2 নম্বর রেলওয়ে ভালো লাগে, সো হোয়াট, এটা কোনো ইস্যু না। তুমি প্রথমে যা খুশি তা দাও, তার মানে তুমি ওই চাকরিটাই করতে চাচ্ছ। মানে হইতে পারে না যে আমি পোস্ট অফিসে করতে, কারণ পোস্ট অফিসের মধ্যে বাংলা পাওয়া যায়, একদম তোমার জেলা পর্যায়ে পোস্টিং তোমার, তাহলে কেউ পোস্ট অফিস তোমার পোস্ট মাস্টার তোমার হচ্ছে যে 1 নম্বর পোস্টে দিতে পারে, সমস্যা নাই। পোস্টের নাম আমি ভুলে গেছে এটা, ডাক বিভাগে যে পোস্টটা ও 1 নম্বরে দিল, আমার ওইটা ভালো লাগে, হইতে পারে না? সমবায় 1 নম্বরে দিল, হইতে পারে না? কেউ তোমার হচ্ছে তথ্য ও 1 নম্বরে দিল, হইতে পারে। একজন চয়েস এক এক রকমের, এটা কোনো ইস্যু না, তোমার যে যেটা পছন্দ। এখন তোমরা যেটা প্রশ্ন করো যে ভাই আমার নিজের টেকনিক্যালটা সবার শেষে দিলে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে কিনা, ব্যাড ইম্প্যাক্ট বলতে এটা তখন আমরা ধরে নিতে পারি তোমার নিজের সাবজেক্টটা তুমি একদমই পছন্দ করো না, এত হেট করো যে এই চাকরিটা তুমি চাওই না, তুমি খুবই হেট করো, এরকম একটা হয়তো ইমপ্রেশন ক্রিয়েট হয় যে তুমি একদমই পছন্দ করো না এটাকে। সেক্ষেত্রে তুমি হয়তো 2 একটা আগে দিতে পারো, কিন্তু বড় ধরনের কোনো ইস্যু না। তুমি বুঝে দিচ্ছ যে আমার ভালো লাগে না, আমার সাবজেক্ট আমার টোটালি ভালো লাগে না, এটা লাস্ট দিতে পারো, তোমার ইচ্ছা। চয়েস মানে হচ্ছে আমি এটা চাচ্ছি, এটাই। এখন আসো তাহলে আমরা একটু প্রজ্ঞাপনটা দেখি, যে ত্রিপলি থেকে পড়ছে সে একসাথে জেনারেল ক্যাডার আর টেকনিক্যাল ক্যাডার পরীক্ষা দিব, বোধ কার্ড এটা তো বোধ কার্ডার। মাহমুদুল, জিনিসটা আমি বুঝতে পারি না মাহমুদুল, তুমি জেনারেল পরীক্ষা দিতে চাচ্ছ, টেকনিক্যাল দিতে চাচ্ছ, ইহাকেই বোধ কার্ডার বলে, ইহাকেই বোধ কার্ডার বলে। আমরা বলছিলাম যে জেনারেল মানে কি, জেনারেল মানে হচ্ছে তোমার, তুমি এই যে আমরা সার্কুলারটা একটু দেখি তাহলে তোমার আইডিয়াটা একটু ক্লিয়ার হবে, তুমি বিজ্ঞাপনটা ভালো করে পড়ো নাই, হ্যাঁ। সাধারণ ক্যাডার সমূহ, ক্যাডারের পদ সমূহ, বিশেষ প্রশাসন কয়টা পোস্ট, 110টা পোস্ট। হুম, পররাষ্ট্র 100, সরি 15টা পোস্ট, বিশেষ পুলিশ 100টা পোস্ট, আনসার 8টা পোস্ট, অডিট 23টা পোস্ট, ট্যাক্স 104টা পোস্ট, কাস্টম 50টা পোস্ট, কোঅপারেটিভ 4টা পোস্ট, এই দেখো রেলওয়ে 4টা পোস্ট, হ্যাঁ। তথ্য এখানের মধ্যে তোমার টোটাল পোস্ট তোমার হচ্ছে এখানের মধ্যে 22, 14 এবং 7টা, ওকে। তাহলে তোমার হচ্ছে 36 এবং তোমার হচ্ছে কয়টা, 43টা পোস্ট এখানে। এই যে ডাক 13টা পোস্ট, একজন বলছে ডাক প্রথমে দিতে চাই, কোনো সমস্যা নেই, তুই দিতে পারো, তোমার চয়েস এটা, আমার ভালো লাগছে এই জন্য দিচ্ছি। এই যে বিসিএস পরিবার পরিকল্পনা, পোস্টের নাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এটা জেনারেল ক্যাডারের পোস্ট। ফ্যামিলি প্ল্যানিং এ 2 ধরনের ক্যাডার আছে, একটা জেনারেল ক্যাডার সবাই পরীক্ষা দিতে পারবে, একটা টেকনিক্যাল শুধু ডাক্তারেরা। এখানে কয়টা পোস্ট, 62টা পোস্ট, খাদ্য 1টা পোস্ট।
এই হলো 627টা পোস্ট। এই 627টা পোস্টে যেই কোনো সাবজেক্টে যদি 4 বছর মেয়াদি অনার্স কমপ্লিট করে তাহলে পরীক্ষা সে দিতে পারবে। তবে তার শিক্ষা জীবনে একটা মাত্র তৃতীয় শ্রেণী থাকতে পারবে, একের অধিক থাকতে পারবে না। একটা মাত্র তৃতীয় শ্রেণী থাকা যাবে, একের অধিক থাকা যাবে না। এখন আমরা দেখি যে আমাদের টেকনিক্যালে কি কি পোস্ট আছে। পরিসংখ্যান কর্মকর্তার জন্য 60টা পোস্ট। এই দেখো রেলওয়ে প্রকৌশল, তা রেলওয়ে প্রকৌশলের মধ্যে সহকারী নির্বাহী প্রকৌশলী, এই পোস্টে কারা কারা দিতে পারবে? যারা সিভিলে বিএসসি অথবা AMIE এর এ অথবা বি সেকশন যারা পাশ করবে তারা দিতে পারবে। যন্ত্র প্রকৌশলী কারা? যারা মেকানিক্যাল থেকে বিএসসি করছে তারা, অথবা AMIE এর আন্ডারে এ অথবা বি সেকশন পাশ করবে তারা। সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী কারা? যারা ট্রিপলি থেকে পাশ করবে ওরা দিতে পারবে। সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক, এটা হচ্ছে তোমার ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, সবাই দিতে পারবে এখানের মধ্যে। এরপর আমরা দেখি আমাদের এখানের মধ্যে তোমার হচ্ছে যে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী, এটা কারা কারা? এটা হচ্ছে তোমার ত্রিপুলি থেকে দিতে পারবে, হ্যাঁ ত্রিপুলির ওরা দিতে পারবে। তাহলে এইভাবে তুমি দেখবা যে তোমার কি কি টেকনিক্যাল আছে। বিশেষ সড়ক ও জনপথ কি লিখছে? সহকারী প্রকৌশলী সিভিল, সিভিল থেকে পাস করতে হবে এরা। বিশেষ তথ্য সহকারী বেতার প্রকৌশলী কারা কারা দিতে পারবে? দেখো ফলিত পদার্থ অ্যাপ্লাইড ফিজিক্স থেকে হলে পরীক্ষা হলে দিতে পারবে। আর কি কোন কোন সাবজেক্ট থেকে দিতে পারবে? তারপরে তোমার হচ্ছে যে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এটা হলে দিতে পারবে সে, হ্যাঁ। এখন তুমি যে কনফিউজ থাকো যে তুমি আসলে ওইটাতে পরীক্ষা দিতে পারবা কিনা, কি করবা? দেখো এই যে BCS সড়ক ও জনপথের শিক্ষাগত যোগ্যতার কোডটা দেখো কত, 303, 336, 326, এই তিনটা সাবজেক্টে যারা আছে কোড তারা পরীক্ষা দিতে পারবে। তাহলে এই কোডটা মিলাবা করতে আরেকটা বিজ্ঞাপন আছে, আমরা দেখাবো সেখানে গেলে, একটা যাচ্ছে এখানের মধ্যে। জনস্বাস্থ্য প্রকৌশল কারা কারা? এখানের মধ্যে দেখা যাচ্ছে সিভিল ওরা পরীক্ষা দিতে পারবে। তারপরে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে তোমার AMIE এর এ অথবা বি সেকশন পাস করলে দিতে পারবে। ওকে, দেখো BCS বন কারা কারা দিতে পারবে? অনেক সাবজেক্ট থেকে দিতে পারবে, বন বিদ্যা থেকে বলে দিতে পারবে, বিশেষ কৃষি ওরা দিতে পারবে, বোটানি থেকে দিতে পারবে, জুলজি দিতে পারবে, সয়েল সায়েন্স দিতে পারবে, এনভায়রনমেন্টাল সায়েন্স দিতে পারবে। অনেক সাবজেক্ট আছে এখানের মধ্যে। যদি এই সহকারী বন সংরক্ষক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চায়, এই শিক্ষাগত যোগ্যতা এগুলো থাকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। মৎস্য কর্মকর্তা শুধু ফিশারিজ থেকে পড়াশোনা করা থাকলে দিতে পারবে এখানের মধ্যে, হ্যাঁ? তাহলে এইভাবে তুমি বিষয়ভিত্তিক তোমার যোগ্যতাটা দেখবা যে এখানে যে তোমার যে সাবজেক্ট ওই সাবজেক্টের পোস্ট আসলে আছে কিনা। যারা এটা বের করতে পারো না বিজ্ঞাপন পড়ে, তুমি এই BCSটা দিও না মেহরবানি করে। যাদের বিজ্ঞাপন পড়ার মতো কোয়ালিটি নাই, এই বিজ্ঞাপনটা পড়ে তোমার সাবজেক্টের পোস্ট আছে কিনা এটা বের করার মতো যোগ্যতা যাদের নাই, মেহেরবানি ভাই মাপ মাপ চাই আমি, তুমি পরীক্ষাটা দিও না 47 দিও না, 48 দিও। তুমি তুমি আগে একটা যোগ্যতা অর্জন করো যে তোমার সাবজেক্টে পোস্ট আছে কিনা এটা বের করার যোগ্যতা, বড় যোগ্যতা, এটা আগে করো। এটা এই যোগ্যতা যার নাই ও কোনো বিশেষ কিছু দেওয়ার দরকার নাই, ও পাবে না, কোনো চাকরি পাবে না। ও সার্কুলার পড়ার যোগ্যতা না থাকলে ওর কোনো চাকরি হবে না, আমি লিখি লিখি গ্যারান্টি সহকারে লিখে দিব। এখন এখানে আমরা যদি দেখি যে তোমার হচ্ছে ধরো প্রভাষক বাংলা, শুধুমাত্র এখানের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কোনটা 108, তার মানে বাংলাতে অনার্স থাকতে হবে তাকে, নাহলে দিতে পারবে না। প্রভাষক ইংরেজি, ইংরেজি অনার্স থাকতে হবে তার। দেখি তো একাধিক কোডালা কোনো সাবজেক্ট আছে কিনা এখানের মধ্যে, এটার জন্য দেখাচ্ছে অনেকে কনফিউজ হয়ে যাবে। দেখো প্রভাষক গণিত, এখানে 139 থাকলেও দিতে পারবে, 105 কোড থাকলেও দিতে পারবে, হ্যাঁ। ওকে, আর কোনো সাবজেক্ট আছে কিনা? প্রভাষক ফিন্যান্স ও ব্যাংকিং, দেখো 109 কোডালারা দিতে পারবে, 121 কোডালারা দিতে পারবে। হুম? আর কোনো সাবজেক্ট আছে এরকম? এবার দেখো প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা কারা কারা দিতে পারবে? বিশ্বকোড 114, 304, 324, 306, 132, 332, 349, এরা সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ। এটা হলো ওদের তো শিক্ষাগত যোগ্যতা বিষয় কোড। ওকে, এবার আমরা যদি দেখি একটু আমাদের আর কোন সাবজেক্ট এরকম আছে কিনা যে তোমার একাধিক সাবজেক্টে গ্রাজুয়েশন থাকলে ওটার জন্য। দেখো প্রভাষক রসায়ন, দেখো 113 কোডের ওরা দিতে পারবে, 103-এর কোড দিতে পারবে, 110-এর কোড দিতে পারবে। তুমি বলবো যে ভাই এত কোড আসছে কি জন্য এখানের মধ্যে? কারণ অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে পড়ছে সেও পারবে প্রভাষক রসায়নে, যে শুধু কেমিস্ট্রি থেকে পড়ছে ও প্রভাষক রসায়নের জন্য পরীক্ষা দিতে পারবে। বুঝতে পারছি? এখন অনেকেই কোড সিস্টেমটা বুঝে নাই, এবার এবার কোড সিস্টেমটা বুঝাই। এবার আসো পিএসএর ওয়েবসাইটে যাবা, গিয়ে তুমি সবগুলো ইনস্ট্রাকশন ডাউনলোড করবা। দেখো বিষয়ভিত্তিক কোড দেখো, 101 অ্যাকাউন্টিং, 102 অ্যান্থ্রোপোলজি, 103 অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে 103 যার আছে ও কেমিস্ট্রির প্রভাষক পোস্ট পরীক্ষা দিতে পারবে। 104 অ্যাপ্লাইড ফিজিক্স, এটা 4 থাকলে ফিজিক্সের প্রভাষকে দিতে পারবে।
105 অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এবার আসতে থাকো, তুমি দেখো সবগুলো আসো তোমার 110 বায়োকেমিস্ট্রি। এখন তুমি দেখবা যে বায়োকেমিস্ট্রিতে পড়া কেমিস্ট্রি প্রভাষক পোস্ট পরীক্ষা দেওয়া যাবে কি না, এটা আমরা একটু দেখে আসি চলো। বায়োকেমিস্ট্রিতে পড়া বায়োকেমিস্ট্রিতে পড়া কেমিস্ট্রির প্রভাষক পোস্টে পরীক্ষা দেয়া যাবে কি যাবে না। অনেকেই এই ধরনের প্রশ্ন করো, আমি এখন সব ক্লিয়ার করে দিচ্ছি। কি লেখছে এখানের মধ্যে? প্রভাষক রসায়নের জন্য কোড 113, 103, 110। এবার বলো, যারা বায়োকেমিস্ট্রিতে পড়ছো তারা কেমিস্ট্রির লেকচারের জন্য দিতে পারবে কি পারবে না? ইয়েস অর নো, কমেন্ট করো। যারা বায়োকেমিস্ট্রিতে পড়ছো, তুমি কেমিস্ট্রি লেকচারের জন্য দিতে পারবে কি পারবে না? পারবা। এইভাবে তুমি সাবজেক্ট অনুযায়ী তুমি মিলাবা। তুমি পড়ছো বিবিএ, তোমার কোড 112, তো 112 কোড থাকলে তুমি কোন কোন সাবজেক্ট দিতে পারবে দেখো। 112 কোড যদি তোমার থাকে, 112 কোডে তুমি মিলাও, উপরে যাও। 112 কোড তুমি মিলাও, 112 কোড আলা তুমি মিলাও। 112 কোড থাকলে তুমি কি কি দিতে পারবা? আমি দেখি 112 কোড থাকলে, 112 কোড থাকলে তুমি কি কি দিতে পারবা? তুমি মিলাও 112 কোডের বলতে তোমার কি কি আছে, 112 কোডের কিছু আছে কিনা। ভূগোল শিক্ষা 112 কোড আছে কিনা দেখো। 112 কোড থাকে দিতে পারবে, না থাকলে দিতে পারবে না। মিলাবা 112 কোড। আচ্ছা, সময়কে মিলে নিও 112 কোড আছে কিনা। প্রত্যেকে নিজ সাবজেক্টটা তোমার হচ্ছে যে মিলে মিলে দেখবা যে তোমার সাবজেক্টে তুমি কি কি পরীক্ষা দিতে পারবা। ক্লিয়ার? কে কোন সাবজেক্টে পড়ছো তুমি, এখান থেকে তুমি কোড মিলাবা। এই দেখো তোমার হচ্ছে এখানে সব কোড আছে, হিস্ট্রি, জিওলজি, ফাইন আর্টস, ইংলিশ, এখানে মিলে মিলে দেখবা। ক্লিয়ার? ও কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। এই তাহলে এটা ক্লিয়ার কিনা এবার বলো। এই যে বিষয় এখানে বিষয় আছে এখানের মধ্যে, এটা বুঝতে পারছো এবার? তাহলে আশা করি এই রিলেটেড প্রশ্ন তাহলে তোমার ক্লিয়ার হয়েছে যে তোমার যে, তাহলে তোমাদের আজকে যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই বিজ্ঞাপনটা পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মনোযোগ দিয়ে পড়া যে তোমার পক্ষে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা পসিবল। এখন যদি তুমি জেনারেলে পরীক্ষা দিতে চাও, এটা সবাই দিতে পারবে, তাহলে তুমি জেনারেলে অ্যাপ্লাই করবা। তোমার যদি টেকনিক্যাল যদি থাকে তাহলে তুমি টেকনিক্যাল অ্যাপ্লাই করবা। এখন তোমার মনে যে এরকম চাই আমি জেনারেল গুলো চাই, এগুলো যদি না হয় টেকনিক্যালটা চাই, তাহলে তোমার বোধ কাটার। ওকে, এবার আমরা একটু ওয়েবসাইট, পিএসসির ওয়েবসাইট থেকে আমরা ওদের এখানে কিছু একটা কারেকশন আছে। কারেকশন হচ্ছে এই যে দেখো, এই যে সহকারী বেতার প্রকৌশলী, এইখানে শিক্ষা শিক্ষাগত যোগ্যতার কোডটা এখানের মধ্যে ওরা কিছু ভুল ছিল, ওরা ভুল না, এখানে ওরা অ্যাড করছে। এই সহকারী বেতার প্রকৌশলীর জন্য ওরা আগে কোড দিছিল 305, 6, 325। এখন ওরা 305, 306, 325-এর সাথে 104 নাম্বার অ্যাড করছে। ওকে, 104 অ্যাড করছে সহকারী বেতার প্রকৌশলীর মধ্যে। আগে দেখো ওরা তোমার হচ্ছে যে ভেটেরিনারি সার্জনের জন্য আগে তোমার এখানের মধ্যে ওদের শিক্ষাগত যোগ্যতা 230 ছিল, এখন 647 অ্যাড করছে। এই একটা কারেকশন ওরা দিচ্ছে এখানের মধ্যে। তাহলে এইটা তুমি মিলিয়ে দেখবা যে তোমার এখানে কোনো কারেকশন আছে কিনা। দেখো এই যে প্রভাষক পদার্থবিদ্যার মধ্যে আগে শুধুমাত্র 147 করছিল, আর পরিবর্তিত কোড দিছে দিছে কত, এটা কারেক্টেড, এটা 104 অ্যাড করছে। তার মানে অ্যাপ্লাইড ফিজিক্সে যারা পড়ছে ওরাও লেকচারার ফিজিক্সের জন্য কোনো প্রবলেম নাই। তারপরে তোমার হচ্ছে প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা তো মোটামুটি অনেক সাবজেক্ট থেকে বললে 114, 304, 324, অনেক অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো। ওকে, এটা নিয়ে একটা ইস্যু ছিল যে অনেকে তোমার হচ্ছে যে টেলিকমিউনিকেশন থেকে পড়ছে, ওরা আইসিটির জন্য দিতে পারতো না। তাহলে দিতে পারতো মানে কিছু প্রবলেম ছিল। তাহলে এগুলো এখন সব ঠিকঠাক করে দিচ্ছে এখন। এবার আসি আমরা তোমার এই যে দেখো নম্বর ডিস্ট্রিবিউশন পিএসসি দিয়ে দিচ্ছে যে কোথায় কোন। সাধারণ ক্যাডারের জন্য বাংলা 200, ইংরেজি 200, তারপর জিকে 300, গণিত 100, বিজ্ঞানের 100, টোটাল 900, আর মৌখিক 100, তাহলে 1000 এখানের মধ্যে। টেকনিক্যালের জন্য বাংলা 100 নম্বর কম দিবা, বিজ্ঞান দিবা না, তোমার নিজের পোস্টে 200 নম্বর পরীক্ষা দিবা, এই হলো 900। বোধ কাটা যারা তারা একদম সবগুলো দিবা, এখানে যত পরীক্ষা আছে সবগুলো দিতে হবে তোমার। আচ্ছা, এবার পিএসসি এর সেকশন কি কি দিয়েছে এটা একটু দেখি, মনোযোগ সহকারে পড়তে হবে এখানের মধ্যে কি বলছে এখানের মধ্যে। আচ্ছা, আমি ডাউনলোড করে রাখছি, ওখান থেকে একটু বলি। তাহলে ফর্ম ফিল আপ শুরু করার আগে কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে যদি তুমি নিজে নিজে যদি ফর্ম ফিল আপ করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছু জিনিস হাতে রাখতে হবে। একটা হচ্ছে তোমার যে নিজের ছবি, সেটা 300 বাই 300 এবং ম্যাক্সিমাম হলে 100 কিলোবাইট হইতে হবে। আর সিগনেচারটা হচ্ছে 300 বাই 80। এইটা তোমার লাগবে অ্যাপ্লাই করার জন্য। এখন তুমি বাসা থেকে যদি নিজে অ্যাপ্লাই করো তাহলে কিভাবে করবা? কারণ এই সাইজ তুমি মিলাবা কিভাবে? তুমি গুগলে যা লিখবা ইমেজ রিসাইজার, তুমি লিখবা ইমেজ রিসাইজার লিখবা, হ্যাঁ।
ইমেজ রিসার্চার অনলাইন, এই লিখলে, এই যে লিখলে এখানের মধ্যে যে কোনো একটা ইমেজ রিসার্চারের মধ্যে যে কোনো একটা মধ্যে ঢুকে ইমেজটা সিলেক্ট করে তুমি তোমার সাইজ সিলেক্ট করে দিবা, করে ডাউনলোড করে ফেলবা। হ্যাঁ, সহজ কাজ, এটা কঠিন কাজ না। তাইলে এইবার দেখো পিএসসি কি কি বলছে। তোমার এসএসসি পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নাম্বার তুমি জানো, এসএসসির কাগজপত্র লাগবে, অনার্সের কাগজপত্র লাগবে দেখার জন্য, তোমার এনআইডি, জন্ম সনদ, পাসপোর্ট নাম্বার, তোমার যেটা এখানের মধ্যে লাগে আর কি। তুমি ওয়েবসাইটে যাবা, প্রথমে এসএসসি তুমি হচ্ছে তোমার রোল সিলেক্ট করলে রেজাল্ট অটো চলে আসবে, রোল এবং রেজিস্ট্রেশন অটো চলে আসবে। এরপর তোমার তোমার হচ্ছে যে তোমার এবার অ্যাপ্লিকেশন যখন তুমি করতে যাবা, তোমাকে তিনটা অপশন, একটা অনলি জেনারেল, একটা অনলি টেকনিক্যাল, একটা বোথ, তুমি কোনটা অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেটা তুমি ক্লিক করলা, ডেট অফ বার্থ দিলা, তোমার জেন্ডার দিলা। এখন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তুমি কি দিবা? এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে অনেকগুলো অপশন আছে, একটা তুমি কোনো সরকারি চাকরি করলে তুমি ওটা দিলা। তোমার যদি কোনো টেম্পোরারি কোনো জব থাকে কিন্তু রেভিনিউ বাজেট থেকে তোমার স্যালারি আসে, তাহলে তুমি দিবা টেম্পোরারি আন্ডার রেভিনিউ বাজেট। আর বেকার থাকলে তুমি বেকারই দিবা, প্রাইভেট জব থাকলে তুমি প্রাইভেট জব দিবা। হ্যাঁ, পাসপোর্ট না থাকলে নাই, পাসপোর্ট না থাকলে তুমি দিবা না পাসপোর্ট, এখানে আমার থাকলে দিবা, না থাকলে নাই। এক্সাম সেন্ট, এরপর তুমি তোমার কোনো কোটা আছে কিনা, তুমি বিবাহিত অবিবাহিত গুলো দিবা, জাতীয়তা তো দিবা দিবাই তুমি, কারণ তুমি জাতীয়তা বাংলাদেশি না হলে তোমার এটা ইয়াই হবে না আর। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, যেটা যেটা আছে তুমি ইয়েস নো ইয়েস নো ইয়েস নো দিবা। হ্যাঁ, পাসপোর্ট না থাকলে নো নো, এইভাবে তুমি দিয়ে দিবা। ইন্টার্ন থাকলে, ইন্টার্ন থাকলে তুমি হচ্ছে তোমার পোস্টটা, পোস্টটা কি তোমার, তোমার তো তোমার স্যালারি কোথেকে আসে, টেম্পোরারি জব, রাইট, তুমি টেম্পোরারি তুমি দিতে পারো, কারণ ওটা তোমার তো পার্মানেন্ট জব না। তুমি অ্যাড্রেস সিলেক্ট করবে, এখন অ্যাড্রেস সিলেক্ট করার ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো থাকে, আচ্ছা হাইট ওয়েট এবং চেস্ট, এর মেপে তোমার হাইট ওয়েট যেভাবে আছে ওই তুমি দিবা। এখন প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার ওই জায়গার মধ্যে ঘর বাড়ি আছে কি নাই, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি একটা জায়গা পার্মানেন্ট অ্যাড্রেস দিলা তুমি। হ্যাঁ, ধরো আমার বাড়ি হচ্ছে সন্দীপ, আমার ঘর বাড়ি ভেঙে গেছে, আমি পরীক্ষা দিই, ধরো আমাদের কোনো ঘর বাড়ি নাই, ভেঙে গেছে, আমি তো সন্দীপ দিচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস। ওই জায়গার মধ্যে ওই জায়গার চেয়ারম্যান মেম্বার তোমার চিনে কিনা, ওখান থেকে তুমি নাগরিকত্ব সনদ নিতে পারবে কিনা, সেটা হলো ইম্পর্টেন্ট। কিন্তু তোমার ঘর বাড়ি আছে কিনা তোমার, সেগুলো খুব গুরুত্বপূর্ণ না। তো ওই জায়গা তোমাকে ভেরিফাই করা যাবে কিনা, ওই জায়গায় চেয়ারম্যান মেম্বার তোমাকে নাগরিকত্ব সনদ দিবে কিনা, ভেরিফাই করা যাবে কিনা, এবং পুলিশ যায় তোমাকে ওখানে পাবে কিনা, এইটা। প্রেজেন্ট অ্যাড্রেস এটা চেঞ্জ হতে পারে, তুমি এখন একটা দিলা, হয়তো এটা চেঞ্জ হয়ে গেল সামনে, এটা কোনো সমস্যা হবে না। কারণ তোমাকে এই ভেরিফাই করার আগে তোমাকে অবশ্যই আবার তোমাকে অ্যাড্রেসগুলো লিখতে হবে, তোমাকে তোমাকে ফোন করবে। মোবাইল নাম্বার দিলা, এক্সাম সেন্টার সিলেক্ট করলা। আচ্ছা, এরপরে তোমার আর কি কি আছে এখানের মধ্যে ইম্পর্টেন্ট স্টেপ, তোমার হচ্ছে যে পোস্ট লেটার সাবজেক্ট করে এটা কোথেকে বের করবা, এটা বের করবা ওই যে তোমার প্রজ্ঞাপনের মধ্যে গিয়ে, এখানের মধ্যে তুমি যাবা, পিএসসির ওয়েবসাইটে যাবা। পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমার সাবজেক্ট রিলেটেড কোড কোনটা, এটা ভালো করে দিবে এই জন্য, কারণ নাহলে তুমি উল্টাপাল্টা লাগাই ফেলবা। এই যে পরীক্ষার সময় নোটিশে ফলাফলে যাবা, এখানে গেলে এই যে দেখো তোমার এই যে 44তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এই একটা। হ্যাঁ, সরি, এটা 47তম, 40 কেন বলতেছি, সরি, 47তম বিসিএস পরীক্ষা বিজ্ঞপ্তি, এটা ডাউনলোড করবা। 47তম বিসিএস পরীক্ষা 2024 অনলাইন আবেদন পত্র ডাউনলোড করবা। সংশোধিত বিজ্ঞপ্তি একটা আছে, এটা ডাউনলোড করবা। এখানের মধ্যেও তোমার ক্যাডার কোড গুলো, ক্যাডার কোড না সরি, বিষয় কোডগুলো চেঞ্জ করে দিচ্ছে, তাহলে এগুলো দেখে তোমার সাবজেক্টের কোডটা আগে এখান থেকে খুঁজে বের করবা। এই যে লিস্টটা যেটা দেখাছিলাম, এই যে এটা ইনস্ট্রাকশনে যে এটা আছে, এখান থেকে তোমার নিজের কোডটা বের করবা, তোমার তোমার কত নম্বর কোডে, কোনটা তুমি অনার্স করছো সেটাতে তোমার কোড হবে, এখান থেকে খুঁজে বের করবা। ওকে, আর এটা যদি তুমি পুরোপুরি যদি পড়ো, তুমি যদি এটা টপ টু বটম যদি পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা এখানের মধ্যে তোমার কোথাও কোনো প্রবলেম হলে তুমি সেটার সলিউশনটা কি কি হবে সেটা। ওকে, এবার তোমাদের আমার আলোচনা শেষ।